আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের ভিডিও আপনারা জানেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তো সেই টেস্টের জন্য বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াড নিয়ে আজকে আলোচনা করব। এছাড়া দুই দলের হাড্ডাহাড্ডি কী ধরনের লড়াই হতে পারে সেটা নিয়ে থাকবে বিশ্লেষণ। তো আগেই বাংলাদেশের স্কোয়াডটা আপনাদেরকে জানিয়ে দেই। 3 জন ওপেনার রয়েছে বাংলাদেশের স্কোয়াডে: সাদমান ইসলাম অনেক, মাহমুদুল হাসান জয়, এছাড়া জাকির হাসান রয়েছেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত রয়েছেন টপ অর্ডার আরেকজন ব্যাটসম্যান হিসেবে, দলীয় অধিনায়ক হিসেবে। এছাড়া মেহেদি মিরাজ রয়েছেন, জাকির আলী অনেক রয়েছেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনকে ডাকা হয়েছে যেহেতু লিটন দাস এই সিরিজে থাকছেন না, পিএসএল খেলার জন্য তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বিসিবি থেকে। মাহিদুল ইসলাম অঙ্কন এর আগে একটি টেস্ট খেলেছেন বাংলাদেশের হয়ে, তো তার আবারও একটা সুযোগ ঘটছে বাংলাদেশ দলের ফেরার বা বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করার। এবং সাম্প্রতিক সময় তিনি ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতিশীল ব্যাটিং করে যাচ্ছেন। 3 জন স্পিনার রয়েছে, স্পেশালিস্ট স্পিনার, যদিও সিলেটের উইকেট বরাবর কিছুটা পেসাররা সহায়তা পায়। 3 জন স্পিনারের মধ্যে বাংলাদেশের টেস্টের স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রয়েছেন। নাঈম হাসান রয়েছেন, খুব একটা মূল একাদশ সুযোগ পান না, এবার হয়তো সুযোগ হয়ে যেতে পারে। সিলেট টেস্টে না হলেও চিটাগাং টেস্টে যেহেতু কিছুটা স্পিনিং ট্র্যাক থাকে এবং জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা যেহেতু স্পিন বোলিংয়ে বিশেষত দুর্বল, সেক্ষেত্রে হয়তো 3 জন স্পিনার দিয়ে অ্যাটাক সাজানোর একটা পরিকল্পনা হতে পারে। তবে সিলেটের যে উইকেট কিছুটা ঘাস আছে আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই ম্যাচ সম্ভবত নাঈম হাসানের অভিষেক। নাঈম হাসান তো অনেকদিন ধরে খেলছেন, এই নাঈম হাসানের সম্ভবত এই ম্যাচে খেলা নাও হতে পারে। তো মেহেদি হাসান মিরাজ রয়েছেন অফ স্পিনার এবং তাইজুল ইসলাম রয়েছেন অর্থোডক্স স্পিনার হিসেবে। এছাড়া মূলত সিম বোলারদের দিকে নজর থাকবে বাংলাদেশের, কিন্তু 3 জন স্পেশালিস্ট সিম বোলার রয়েছেন এখানে। হাসান মাহমুদ, যিনি ইদানিং টেস্ট ক্রিকেটে যথেষ্ট ভালো করছেন, বিশেষ করে পুরনো বলে রিভার্স সুইং করাতে পারছেন। এছাড়া নতুন বলেও কিন্তু ইনকামিং যে ডেলিভারিগুলো দিচ্ছেন বা ইন সুইংই কিছু সময় আউট সুইংও দেখছি। পেসও মোটামুটি 140 প্লাসে বল করতে পারেন মাঝে মাঝে চেষ্টা করলে। তো সব কিছু মিলিয়ে তার উপরে আসলে সবচেয়ে গুরুদায়িত্ব থাকবে হাসান মাহমুদের উপরে। এছাড়া নাহিদ রানা রয়েছেন। নাহিদ রানা স্পিড স্টার বাংলাদেশের। টেস্টে আসলে নাহিদ রানাকে দিয়ে এই স্বপ্ন দেখা হচ্ছে বাংলাদেশের বড় দল হয়ে ওঠার পিছনে নাহিদ রানা হয়তো বড় ভূমিকা পালন করবেন, যেহেতু উনি 150 প্লাসে বল করার মতো সক্ষমতা আসলে বাংলাদেশ দলে এর আগে কারণ ছিল না। নাহিদ রানা সেই সক্ষমতা দেখিয়েছেন এবং নাহিদ রানাই বাংলাদেশের টেস্টের জন্য আসলে একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে এবং তাকে কিন্তু আসলে এই টেস্ট সিরিজে রাখা হয়েছে। এছাড়া খালেদ আহমেদ রয়েছেন, অনেকদিন পরে দলে ফিরেছেন, টেস্টের জন্যই তাকে বারবার কল করা হয়। এর আগে যদিও 2টি ওয়ানডে খেলেছেন, কিন্তু টেস্টেই তাকে মূলত ডাকা হয় যেহেতু তিনি কিছুটা নতুন বলে উইকেট থেকে ভালো সুবিধা আদায় করতে পারেন। বিশেষ করে জেন্টল মিডিয়াম পেস বলবো আমি, আসলে খুব বেশি জোরে বল করেন সেটাও না, 130 to 40 কেসে বল করতে পারেন, কিন্তু যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করতে পারেন বা যে ডেভিয়েশনগুলো আসলে তার বোলিং থেকে আসলে যায় বা ব্যাটসম্যানদের আসলে বিট করতে তিনি সক্ষম হন। ইন সুইংয়ে আউট সুইংয়ে 2 ধরনের ডেলিভারি তিনি করতে পারেন। সাধারণত রাইট হ্যান্ড ব্যাটসম্যানদের এগেনস্টে তিনি ভালো বল করে থাকেন, দুই ধরনের ডেলিভারি তিনি করে থাকেন। তো খালেদ আহমেদ টল বল আর একটা এক্সট্রা কিন্তু এফোর্ট যদি তিনি দিয়ে থাকেন, উইকেট থেকে কিন্তু ভালো বাউন্স আদায় করে নিতে পারেন, ব্যাটসম্যানদেরকে বিপদে ফেলানোর একটা চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে খালেদ আহমেদকে রাখা হয়েছে এবং যেহেতু জিম্বাবুয়ে সিরিজে কিছুটা যারা অফ ট্র্যাকে চলে গিয়েছে বা যাদেরকে দিয়ে বাংলাদেশের সামনের দিনে হয়তো বা আশা করা হচ্ছে তারা ভালো করবে, তাদেরকে কিছুটা বাজিয়ে দেখার চেষ্টা, সেই হিসাবে খালেদ আহমেদকে দেখা হয়েছে। এছাড়া যদি আমরা বলি যে তানজিম সাকিব, তিনি ওয়ানডেড বলার, বেশ জোরে বল করেন, 140 প্লাস কেসে বল করতে পারেন। ইদানিং যদিও শুরুর দিকে অতটা পেসে বল তিনি করতেন না, ইদানিং সাম্প্রতিক সময় এবং বেশ এগ্রেসিভ বোলিং করেন এবং তার এগ্রেশনটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে কিন্তু শর্টার ভার্সন ক্রিকেটে আমরা দেখেছি দলের জন্য খুবই এফেক্টিভ হয়, তাকেও রাখা হয়েছে। তো 4 জন পেসার, আমি শুরুতে 3 জন বলেছিলাম, যাই হোক 4 জন পেসার, 3 জন স্পিনার রয়েছে, স্পেশালিস্ট স্পিনার। আর ব্যাটসম্যান যদি ধরি যে মুশফিকুর রহিম কিন্তু আসলে বাংলাদেশের বেস্টেস্ট ব্যাটসম্যান হিসেবে এখানে থাকছেন, সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার, পঞ্চপাণ্ডবদের একজন, তিনি দলের মূল ভরসা কাণ্ডারি হবেন।
এছাড়া মেহেদী মিরাজ সাম্প্রতিক সময় লেট মিডল অর্ডারে কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করছেন, যদিও লিটন দাস নাই, তার একটা ঘাটতি হয়তো আছে সেখানে। জাকের আলী অনেক, যেহেতু টেস্টে তিনি কিছুদিন আগে আমরা যদি বলি যে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কিন্তু টেস্টের দারুণ তিনি ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন। মাহিদুল ইসলাম অঙ্কনও প্রতিশ্রুতি দেখাচ্ছেন। টপ অর্ডারে সাদমান ইসলাম অনেকের কাছ থেকে মাঝে মাঝে ভালো ইনিংস পাওয়া যায়। মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের কাছ থেকেও ভালো একটা প্রত্যাশা থাকবে, যেহেতু সাদমান ভালো করলেও মাঝে মাঝে কিন্তু আসলে জাকির হাসানের কাছ থেকে সেরকম ইন্ডিয়ার এগেনস্টে একটা সেঞ্চুরি ছাড়া কিন্তু আমরা আসলে তেমন কোনো বড় ইনিংস পাইনি তার অভিষেকের পর থেকে। এছাড়া মাহমুদুল হাসান জয় আসলে যতটা প্রতিভা নিয়ে দলে এসেছিলেন, বাংলাদেশ ক্রিকেট আসলে যতটা তাকে নিয়ে ভাবা হচ্ছিল যে বড় তারকা হবেন, সেটা এখন পর্যন্ত তিনি তেমন তার কোনো আশার ফুলঝুরি দেখাতে পারেননি। তো সব কিছু মিলিয়ে যে ক্রিকেটার রয়েছেন প্রতিপক্ষ জিম্বাবুয়ে, যদিও তাদের সিম অ্যাটাকটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট স্কিলফুল, ব্লেজিং মুজারমণি, রিচার্ড নাগারভা এবং যদি ভিক্টর নায়াচির কথা বলি, যথেষ্ট স্কিলফুল বলার, যদিও স্পিন অ্যাটাকে জিম্বাবুয়ে একেবারেই অর্ডিনারি। শন উইলিয়ামস হচ্ছে পার্ট টাইম স্পিনার, এছাড়া উইজলি মাদেবের ব্যাটিং অলরাউন্ডার, এছাড়া যে স্পিনার ব্রেন্ডন মাহমুদা তাদের মূল স্পিনার ছিলেন, লেগ স্পিনার, তাকেও তারা পিক করেনি। উইলিংটন মাসাকার যাকে নিয়ে এসছেন, অর্থোডক্স স্পিনার করেন, বলে খুব একটা টার্ন পান না বা উইকেট থেকে তেমন কোনো সুবিধা আদায় করতে পারেন না, শুধু উইকেট টু উইকেট বল করে যান। তো সেদিক থেকে অর্ডিনারি স্পিন অ্যাটাক রয়েছে জিম্বাবুয়ে। শুধুমাত্র পেস অ্যাটাকটা যদি বাংলাদেশ বিশেষ করে নতুন বলে যদি সার্ভাইভ করে যেতে পারে এবং সিলেটের উইকেট বরাবর হচ্ছে ফ্ল্যাট ট্র্যাক হয়, যদি আগে ব্যাটিং পায় বাংলাদেশ, বড় একটা স্কোর যদি করতে পারে 450+ বা 500-এর মতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের টেস্টটা গ্রিপের মধ্যে চলে আসবে এবং জিম্বাবুয়েকে দ্রুত অল আউট করে হয়তো জেতা সম্ভব হবে। কারণ হচ্ছে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারটা একেবারে বাংলাদেশের সাথে যদি আমরা হেড টু হেড তুলনা করি খুব একটা দুর্বল নয়। ক্রেগ গার্ভেন এবং শন উইলিয়ামস এই দুইজন বুড়ো ঘোড়া তাদের দলে রয়েছে, তারা যথেষ্ট ভালো ব্যাটসম্যান এবং যথেষ্ট ওয়ার্ল্ড ক্রিকেটের সিনিয়রেস্ট টেস্ট প্লেইং কান্ট্রিদের মধ্যে যে ধরনের সিনিয়র ক্রিকেটার রয়েছে তারা কিন্তু মোস্ট সিনিয়র ক্রিকেটার। শন উইলিয়ামস যে 2004 সাল থেকে খেলছেন, 21 বছরের তার এক্সপিরিয়েন্স। ক্রেগ গার্ভেন 2010 সাল থেকে খেলছেন এবং দুইজনই আন্ডার-19 বিশ্বকাপ খেলেছেন 2004-এ। তো তাদের ক্রিকেটিং জার্নিটা অনেক লং এবং যদিও তারা ম্যাচ সংখ্যায় অত ম্যাচ খেলতে পারেননি, কিন্তু এক্সপিরিয়েন্স বা ঘরোয়া ক্রিকেট সব বা ইন্টারন্যাশনাল এরিয়া তাদের পথে চলা সব কিছু মিলিয়ে কিন্তু এই দুইজন ক্রিকেটার যদি উইকেটে সেট হয়ে যান তারা বড় ইনিংস খেলতে পারেন। তো এই দুইজন এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বেন কারেন ভালো খেলছে, এরকম 2-3 জন। নিকোয়েলস প্রথম ম্যাচে 90 রানের একটা ইনিংস খেলেছেন আয়ারল্যান্ডে গেছে। তো ব্যাটিংয়ের দিক থেকে সিকান্দার রাজা না থাকলেও তাদের যথেষ্ট ভালো ব্যাটিং অর্ডার রয়েছে। উইজলি মাদেবেরও ভালো ব্যাট করছেন ইদানিং। তো ফ্ল্যাট ট্র্যাক হলে হয়তো বা কিছুটা কঠিন হবে, তবে এই ম্যাচ জেতা সম্ভব। বাংলাদেশের যে স্কিলফুল বলার রয়েছে এবং ফোর্থ ইনিংসে যদি জিম্বাবুয়েকে ব্যাটিং করা যায় সেক্ষেত্রে বলাররা কিছুটা এক্সট্রা সুবিধা পাবে। বিশেষ করে তাইজুলের কাছ থেকে আমাদের একটা প্রত্যাশা থাকবে, যেহেতু তাইজুল দেশের মাটিতে ভালো বল করে, 5 উইকেট পর তার ভালোই অভ্যাস রয়েছে এবং মেহেদী মিরাজ সেক্ষেত্রে তার একটা এক্সট্রা টনিক হিসাবে কাজ করবে এবং এক্সট্রা এফোর্ট যদি সে ব্যাটিং বলিং দুই দিক থেকে দিতে পারে এবং দুই দিক থেকে সাপোর্ট পাওয়া যেতে পারে, বাংলাদেশের আসলে এই ম্যাচ জেতা সম্ভব এবং খুব ভালোভাবে জেতা সম্ভব। তবে জিম্বাবুয়ের ব্যাটিংকে খুবই নেগলেক্ট করার কোনো কিছু নেই। জিম্বাবুয়ের ব্যাটিংকে যদি বাংলাদেশ সাবধানে হ্যান্ডেল করতে পারে, বিশেষ করে যদি বাংলাদেশের বলাররা তাদেরকে নেগলেক্ট না করে যদি আসলে রাইট প্ল্যানে এগিয়ে যায়, এই ম্যাচ বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব। তো সিলেট টেস্টের কী হয় সেটাই দেখার অপেক্ষা রইল। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য।